টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, ট্যাক্স সিজন চলছে, এটা আমরা সবাই জানি। আমরা অনেকেই এখন ট্যাক্স ফাইল বা ট্যাক্স রিটার্ন জমা করছি, কিন্তু এ কথাও আমরা বারবার বলেছি যে এই বছরে আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ রিফান্ড পেতে যাচ্ছেন আমাদের ট্যাক্স পেয়াররা। কিন্তু পাশাপাশি এ বিষয়টিও আমরা বারবার বলেছি যে এবারকার ট্যাক্স ফর্মে নানান ধরনের বা অনেক রকম পরিবর্তন এসেছে, জটিলতাও আছে। সেই জটিলতার কারণে যারা ইতোমধ্যে ট্যাক্স ফাইল করেছেন, আমরা দেখেছি যে তাদের মধ্যে অনেকেই অনেক কিছু ভুল করছেন। আজকে সেই বিষয়টি আমরা আলোচনা করব যে এই আপনার আমার বা এই ধরনের দু একটি ভুল তথ্য কিংবা সামান্য অমনোযোগিতার কারণে আমরা হাজার হাজার ডলার হারাচ্ছি কিভাবে, এবং এই যে ভুলগুলো, সেই ভুলগুলোর উপরেই আজকে আমাদের আলোচনা। সেটি আমরা কি বিষয় সেটি একটু পরে বলছি। সুপ্রিয় দর্শক, আজকে এই ট্যাক্সের উপরে বা আর্থিক বিষয়ের উপরে যদি আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাক না কেন, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং ফাউন্ডার এবং সিইও কাকাতুয়া এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে সংযুক্ত হবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এখন ট্যাক্স সিজন চলছে, আপনাদের হারভেস্টিং পিরিয়ড, সুতরাং প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আজকে যে কথাটি আমি বলেছি যে এবার আমেরিকার ইতিহাসে যেমন ট্যাক্স রিফান্ড সবচেয়ে বেশি আমরা পাচ্ছি বা পেতে যাচ্ছি, বা অনেকে হয়তো এর মধ্যে পেয়ে যাব ইতোমধ্যেই, কিন্তু পাশাপাশি ট্যাক্স ফর্মেও নানান জটিলতা দেখা দিয়েছে, নানান ত্রুটি বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের মধ্যে যেমন সেই বিষয়টি আজকে আপনার কাছ থেকে জানতে চাইব যে ট্যাক্স পেয়ার বা করদাতারা বা তাদের জীবনসঙ্গীর যে ব্যক্তিগত তথ্যগুলো আছে, সেক্ষেত্রে কি ভুলগুলো হচ্ছে, সকল নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট যারা আছে তাদের ব্যক্তিগত তথ্যটা কিভাবে যাচাই করা যাবে, কাকে আপনি নির্ভরশীল হিসেবে দাবি করতে পারবেন বা কাকে পারবেন না, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটিও অনেকে আমরা ভুল করছি। গত বছরের ট্যাক্স রিটার্ন কিভাবে আমরা করেছিলাম সেই তথ্যগুলো আমাদের জানা দরকার। IRS কর্তৃক প্রদত্ত IP পিন যদি থেকে থাকে সেগুলোও বিশ্লেষণ প্রয়োজন রয়েছে। ফাইলিং স্ট্যাটাস সমূহ প্রতিটির পার্থক্য কী এবং কোনটি নির্বাচন করা উচিত সে বিষয়টি আপনার কাছে জানতে চাইব। এবং আয়ের তথ্য যেমন W2, 1099 NEC, 1099 মিসেলেনিয়াস, 1099 SSA, 1099G, 1099 INT ইত্যাদি এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনার কাছে জানতে চাইব। এবং 1099K এর যে $600 যে নিয়মাবলী রয়েছে সেটাও আপনার কাছে ব্যাখ্যা চাইব। এর বাইরেও যে হাতে যদি সময় থাকে আমরা ক্রেডিট এবং ডিডাকশন সমূহের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনার কাছে জানতে চাইব, যে পে স্টাফ থেকে টিপ ইনকাম বা ওভারটাইম ইনকামের ক্ষেত্রে কি পরিবর্তন বা কি নিয়মাবলী বা কোন ভুলগুলো আমরা করছি সেটা আপনার কাছে জানতে চাইব। 1099 মর্গেজ স্টেটমেন্ট যেটা একটু আগে বলেছিলাম সেটা আমরা জানতে চাইব। 1098 আর কি মর্গেজ স্টেটমেন্ট। প্রপার্টি ট্যাক্স সংক্রান্ত যে নথি যেটা আছে সেটাও আপনার কাছে জানতে চাইব। চ্যারিটেবল রেকর্ড যদি কারো থেকে থাকে বা যারা আছে তাদের ক্ষেত্রে কি নিয়মাবলী আছে, এবং IRA কন্ট্রিবিউশন এবং শিক্ষকদের খরচ বা এডুকেটর এক্সপেন্সেস ইত্যাদি বিষয়ে যে ছাড়গুলো বা কি ভুলগুলো আমরা করছি এই বিষয়গুলো আপনার কাছে জানবো। তো আপনার কাছে যেহেতু আপনি ট্যাক্স এখন এই রিটার্ন শুরু হয়ে গেছে, সাবমিট করা শুরু হয়ে গেছে, আপনার অনেক ক্লায়েন্ট আসছে, তারা কি ধরনের ভুল করছে, যে ভুলগুলো শুধু তারা নয় সামগ্রিকভাবে আমরা হয়তো সবাই করছি বা করব, যাতে না করি সেই বিষয়গুলো যদি আপনি ব্যাখ্যা করেন, যেগুলো আপনি বলেছি সেটার মধ্যে থেকে যদি আপনি আলোচনা করেন, তাহলে নিশ্চয়ই আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাবো। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ বিষয়টি অনেকখানি খোলাসা করার জন্য। এই বিষয়বস্তু
চুজ করার কারণটা হচ্ছে প্রথমত সেটি হচ্ছে আমরা প্রথম যেই ট্যাক্স ফাইলটি করেছি, একদম এবছরের প্রথম ফাইল, সেই ফাইলেই একটা ভুল আমরা পরবর্তীতে ট্যাক্স পেয়ার বের করেছে। সেটা হচ্ছে উনি দুটো W2 নিয়ে এসে ফাইল করে গেছেন এবং আমাদের যা যা প্রয়োজন সবকিছু উনি যথাযথভাবে দিয়েছেন। ভদ্রলোকের ইনকাম $30,000 W2 তে আর্ন করেন এবং উনার 2 চাইল্ড। উনি এই 30,000 ইনকামে 2 চাইল্ড এবং উনার ট্যাক্স উইথহেল্ড ফেডারেল, স্টেট এবং লোকাল ট্যাক্স যেগুলো হয়েছে সবগুলো আমরা আমাদের ক্যালকুলেশনে এনে আমরা যেই ফাইলটা করে ওনাকে দিয়েছি এবং পরবর্তীতে আইআরএসও সাবমিট করেছি, তার 3 দিন পর উনি ফোন করলেন, উনার 5,000-এর একটা W2 রয়ে গেছে যেটা উনি ভুলে গিয়েছিলেন, আনেননি এবং সেই W2টা উনি পরে পেয়েছেন। ওই কারণেই আমি ভাবলাম আজকে প্রথম সুযোগ, ফাইলিং মাত্র শুরু হয়েছে, ট্যাক্স ফাইলিং এর জন্য কি কি ডকুমেন্টস, কি কি ইনফরমেশন একান্তই প্রয়োজন এবং সেই ইনফরমেশন গুলো নিয়ে যেন ট্যাক্স পেয়াররা ট্যাক্স প্রফেশনালের অফিসে যায় সবকিছু একত্রিত করে একবারে। উনার 3টা W2 আসছে, 3টা নিয়ে উনি যাবে, চতুর্থ W2 আসলে তারপর সেটা নিয়ে যাবে, এরকম কিন্তু নয়। প্রত্যেকটা ডকুমেন্ট একসাথে একবার নিয়ে যাবে এবং ফাইল করে ফিরে আসবেন। পরবর্তীতে যেন সেই ফাইলটাকে কোনোভাবেই অ্যামেন্ড করতে না হয়। তো আজকে আমি এই এপিসোডে সেটাই চেষ্টা করব, কি কি ইনফরমেশন আমাদেরকে গ্যাদার করতে হবে এবং কি কি ইনফরমেশন নিয়ে আমরা ট্যাক্স প্রফেশনালের কাছে যাব। সর্বপ্রথম হচ্ছে আমাকে নজর দিতে হবে আমার পার্সোনাল ইনফরমেশনের দিকে এবং পার্সোনাল ইনফরমেশনে যেই জিনিসগুলো উঠে আসবে সেটা হচ্ছে আমার নাম, আমার ডেট অফ বার্থ, আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আমার অ্যাড্রেস এবং আমার ফাইলে যারা ডিপেন্ডেন্ট তাদের নাম, তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তাদের ডেট অফ বার্থ, তাদের রিলেশনশিপ উইথ মি এবং তাদের যদি রেসিডেন্সি কোনো ইনফরমেশন থেকে থাকে, তারা স্কুল গোয়ার, কলেজ গোয়ার, সেই ডকুমেন্টস গুলো আমাকে সাথে নিয়ে যেতে হবে। তো প্রথমেই যেই ডকুমেন্টটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি কার্ড। অর্থাৎ আমরা বলতে চাই যে সোশ্যাল সিকিউরিটি কার্ডে আপনার নামটা যেভাবে লেখা হয়েছে আমাকে কিন্তু ট্যাক্স ফাইলে হুবহু সেটা লিখতে হবে। আমি আপনার ড্রাইভিং লাইসেন্স, ফটো আইডি অথবা ইউএস অথবা বাংলাদেশি পাসপোর্ট থেকে নাম আমি দেখব না। আপনার নাম আমি সেটাই লিখব যেটা সোশ্যাল সিকিউরিটি কার্ডের সাথে ম্যাচ হয়। অনেক সময় অনেক ট্যাক্স পেয়ার আমাদেরকে বলে থাকে আমার নামের স্পেলিংটা ওরা ভুল করেছে। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে বলতে হয় যে আমাকে কিন্তু সেই ভুল নামটাই লিখতে হবে, অথবা পরবর্তী বছরে আপনি যদি সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনে গিয়ে নামটা শুদ্ধ করেন তখনই আমি কেবলমাত্র এই নামটা শুদ্ধ করতে পারবো, আদারওয়াইজ আমার এর মধ্যে শুদ্ধ করার কোনো সুযোগ নেই। আর আরেকটা জিনিস হচ্ছে সোশ্যাল সিকিউরিটি রেকর্ডে আপনার নাম, নাম্বার যেভাবে আছে সেটাকে হুবহু ফলো না করলে ফাইলটা কিন্তু মোস্ট প্রবাবলি ইলেকট্রনিক্যালি সাবমিট হবে না, এটা রিজেক্ট হবে। তো এই দিকে বিশেষ করে নজর রাখবেন এবং আমরা প্রথমেই বলে থাকি যে আপনার গত বছরের ফাইলটা আপনি কিন্তু সাথে করে নিয়ে আসবেন যদি আমাদের সাথে ফাইল না করে থাকেন।
যেহেতু গত বছরের ফাইল থেকে আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকামটা আমার দরকার হবে এবং আপনার এক্সাক্ট রিফান্ড অ্যামাউন্টটাও দরকার হবে এই বছরের ফাইলটাকে খুব মানে নিখুঁত ভাবে করতে হলে। এবং আমি জানি এজিআই আপনার পক্ষে বলা সম্ভব নয়, অতএব গত বছরের ফাইলটা যদি থাকে আমি সেখান থেকে এই ইনফরমেশনটা পিক করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে ব্যাংক ইনফরমেশন, অর্থাৎ ব্যাংকের রাউটিং নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার। এটা যখন চাই অনেকে পকেট থেকে ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড বের করে দেয় এবং বলে যে এখানে তো নাম্বারটা আছে। না, ক্রেডিট এবং ডেবিট কার্ডে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকে না। আপনারা মোস্ট অফ দা ব্যাংক, যেগুলো মেজর ব্যাংক, সেগুলো রাউটিং নাম্বার আমাদের জানা আছে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার জানা নেই। অতএব আপনার অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। অনেকে অফিস থেকে ট্রাই করে ব্যাংকে ফোন করে তার অ্যাকাউন্ট নাম্বারটা জানতে, কিন্তু ব্যাংক যত পরিচিত হোক না কেন মোস্ট অফ দা টাইম তারা অ্যাকাউন্ট নাম্বার ওভার দা ফোন দেয় না ক্লায়েন্টকে, পরিচিত হওয়া সত্ত্বেও। তো ওই কারণে সেটা একান্তই আপনাদের সাথে থাকতে হবে। এখন একটু বলি ডিপেন্ডেন্টের বিষয়টা। কে আপনার ডিপেন্ডেন্ট হতে পারবে, কে হতে পারবে না, এবং ডিপেন্ডেন্ট হওয়ার জন্য কিন্তু কিছু টেস্ট আছে এবং এই টেস্টগুলো কি আপনাদের জানতে হবে। একটা টেস্ট হচ্ছে ডিপেন্ডেন্টকে অবশ্যই ইউএস সিটিজেন অথবা ইউএস রেসিডেন্ট হতে হবে। ডিপেন্ডেন্টের সাথে আপনার একটা রিলেশন থাকতে হবে। ফ্রেন্ড অথবা কাজিন ক্যান নট বি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট হতে হলে আইদার সে আপনার চাইল্ড, স্টেপ চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড, ফস্টার চাইল্ড হতে পারে, গ্রেট গ্র্যান্ড চাইল্ড হতে পারে, আপনার ব্রাদার, সিস্টার, আঙ্কেল, আন্ট, প্যারেন্টস, ইনারা ডিপেন্ডেন্ট হতে পারে। কিন্তু আপনি যদি বলেন আমার ফ্রেন্ড আমার ডিপেন্ডেন্ট, তাহলে সেটা হবে না। আর সেকেন্ড থিং হচ্ছে ডিপেন্ডেন্টের লিভিং এক্সপেন্সের মোর দেন 50% আপনাকে বেয়ার করতে হবে। এবং কিছু কিছু ডিপেন্ডেন্টকে যারা অ্যাডাল্ট, তাদের রেসিডেন্সি আপনার সাথে হতে হবে। তখন আপনার বাচ্চারা ডেফিনেটলি তারা তো আপনার সাথেই থাকে, কিন্তু আপনার কলেজ গোয়ার চাইল্ড, সে হয়তো অন্য স্টেটে থাকে এবং ডর্মে থাকে, লেখাপড়া করে। আপনি তার মোর দেন 50% অফ লিভিং এক্সপেন্স বেয়ার করেন, আপনি অনায়াসেই তাকে আপনার ডিপেন্ডেন্ট দেখাতে পারবেন। কিন্তু আপনি যদি চাইল্ড যে মোর দেন 24 ইয়ার্স ওল্ড অন্য স্টেটে থাকে, সে কাজও করছে সেখানে, তাকে আপনার ডিপেন্ডেন্ট দেখাতে গেলে সমস্যায় পড়বেন। এবং আঙ্কেল, আন্ট, ব্রাদার, সিস্টার যারা আপনার থেকে বয়সে বড়, অ্যাডাল্ট, 24-এর ঊর্ধ্বে, এবং তাদেরকেও আপনি দেখাতে পারবেন না যদি তারা আপনার অ্যাড্রেসে, আপনার লোকেশনে না থাকে। শুধুমাত্র প্যারেন্টস এর ব্যাপারে আচ্ছা, এই প্যারেন্টস এর ব্যাপারটা আপনার কাছে একটু পরে আসছে, আমাদের বেশ কয়েকটা প্রশ্ন আসছে ফেসবুকে, চলে যাবে, সুতরাং আপনার কাছে একটু জেনে নেই। জেনিভ হাসান তিনি দুটো প্রশ্ন রেখেছেন। একটা বলছে জানুয়ারি 2025-এর লাস্ট পে স্টাপে উল্লেখিত ইয়ার টু ডেট টোটাল ওভারটাইমের পুরোটাই কি ট্যাক্স মুক্ত নাকি প্রিমিয়াম পোর্শনটা ট্যাক্স মুক্ত? এক। দ্বিতীয় প্রশ্নটি তিনি করেছেন সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে টিপস কিভাবে, ওনার প্রশ্নটা সম্ভবত চলে গেল। জনাব জেনিভ হাসান, আপনার দ্বিতীয় প্রশ্নটি পরে করুন, তাহলে নিশ্চয়ই প্রথম প্রশ্নটির উত্তরটা একটু দেবেন। প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে যে ওভারটাইমের ব্যাপারে উনি যেটা করেছেন যে প্রিমিয়াম ওটি যেটা উল্লেখ করা হচ্ছে সেটা ট্যাক্স মুক্ত। আর টিপসের ব্যাপারে আমার মনে হয় জেনিভ হাসান ভাই জানতে চেয়েছেন, যে ওর জন্য উনি ভালো প্রশ্ন করেছেন, এটা আমার আলোচনায় ছিল। যারা টিপ এবং ওভারটাইম বেস কাজ করেছে, আমরা সকলকে বলছি তাদের লাস্ট পে স্টাবটা নিয়ে আসার জন্য। যেহেতু এবছর আইআরএস তাদের
W2 তে যদি কোনো এমপ্লয়ার ওভারটাইম এবং টিপ ডিক্লেয়ার করতে না পারে, তাদেরকে কিন্তু ছাড় দেয়া হয়েছে এই প্রথম বছরটি, যেহেতু মধ্যবর্তী সময়ে এই আইনটা পাস হয়েছে। এই ফিগারটা আমরা পিক করছি লাস্ট পে স্টাফ থেকে। অতএব যারা ওভারটাইম ভিত্তিক কাজ করেছে প্রত্যেকের জন্য আমাদের অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই ফাইলিং এর সময় আপনাদের W2 তো আনবেনই, সেই সাথে আপনাদের লাস্ট পে স্টাফটাও সাথে আনবেন। অনেক ধন্যবাদ জেনিভ হাসান, আশা করি আপনার উত্তর পেয়েছেন। তামান্না আজিজ তিনি একটি প্রশ্ন করেছেন যে আই হ্যাভ 401k, মাই কোশ্চেন ইজ দিস, আই হ্যাভ টু শো ইট ইন মাই ট্যাক্স রিটার্ন অর নট? আমি ধরে নিচ্ছি তামান্না হাসান উনি W2 তে কাজ করছেন এবং 401k আছে উনার। উনি 401k তে যেই কন্ট্রিবিউশনটা করেছে সেটা কিন্তু ওরা W2 যেটা উনাকে ইস্যু করেছে, উনি একটু সূক্ষ্মভাবে দেখলে দেখবে ওই অ্যামাউন্টটা বক্স 1-এ, যেখানে ওয়েজেস, ইনকাম অ্যান্ড আদার কম্পেনসেশন, সেখানে কিন্তু নেই। অতএব 401k ডিডাকশনটা অটোমেটিক W2 তে থাকে, এটা উনাকে আলাদাভাবে বলার দরকার নেই। অথবা উনি মধ্যবর্তী W2 তে 12-তে গেলে অথবা 14 নাম্বার অংশেও গেলে উনি সেই 401k তে উনার যে কন্ট্রিবিউশন সেই ফিগারটা উনি দেখতে পাবেন। অনেক ধন্যবাদ তামান্না আজিজ, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। মোহাম্মদ সেলিম তিনি একটি প্রশ্ন করেছেন যে হোয়াট ইজ 1099 ফর্ম? আই রিসিভ টুডে TD Bank $653 interest income statement. I need add this amount 653 IRS? জি, 1099 উনি যেটা রিসিভ করেছে সেটা হচ্ছে 1099 INT। তো 1099 উনি জিজ্ঞেস করছেন 1099 ফর্মটা কি। 1099 ফর্ম নানা কারণে এটা ইস্যু হতে পারে। উনি যদি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, উনি 1099 NEC নন এমপ্লয়ি কম্পেনসেশন এটা পেতে পারেন। উনি 1099 মিসেলেনিয়াস পেতে পারেন। উনি 1099 ইন্টারেস্ট ইনকাম যেটা উনি পেয়েছেন বলছেন, এটা হতে পারে। 1099G গভর্নমেন্ট গ্যাম্বলিং ইনকাম থেকে এটা জেনারেট করে, অথবা আনএমপ্লয়মেন্ট ইনকাম থেকে এটা জেনারেট করে। 1099K বলেও একটা কথা আছে, একটু আগে রানা ভাই আপনি বলছিলেন যে $600 যে একটা রুল আছে 1099K, সেটা হচ্ছে সাধারণত থার্ড পার্টি মার্চেন্টসরা এটা ইস্যু করে থাকে। যদি তাদের মাধ্যমে আপনি কোনো টাকা অথবা লেনদেন করে থাকেন অথবা ট্রানজাকশন করে থাকেন এবং 600-র অতিরিক্ত আপনি যদি কোনো ইনকাম হয়ে থাকে, অবশ্যই সেটাকে আপনার ট্যাক্স ফাইলে সংযুক্ত করতে হবে। কিন্তু আমরা অনেকে ভেনমো, জেল এইসব ক্যাশ অ্যাপ দিয়ে, হয়তো আমার ছেলে অথবা মেয়ে কলেজে পড়ছে, আমি তাকে $1000 পাঠালাম, সেটা কিন্তু তার ইনকাম নয়। কিন্তু আপনার যদি কোনো সেলস অ্যান্ড সার্ভিস ওরিয়েন্টেড ইনকাম থাকে, আপনি কোনো কিছু বিক্রি করেছেন অথবা কোনো সার্ভিস প্রোভাইড করেছেন এবং সেটার মাধ্যমে 600 অথবা মোট পেয়ে থাকেন 1099K তে, এটা আপনার ইনকামে সংযুক্ত করতে হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আফরোজা মনির তিনি বলেছেন আমার জামাইয়ের ইনকাম $1,00,000 বেশি, আমার একটা বেবি আছে, আমরা কি ট্যাক্স রিটার্ন পাবো? ধন্যবাদ আফরোজা মনির। এভাবে উত্তর দেওয়া একটু কঠিন। আমি ধরে নিচ্ছি আপনার হাজবেন্ডের ইনকাম 110,000, 1,10,000, এবং উনার W2 তে এনাফ ফেডারেল ট্যাক্স উইথহেল্ড হয়েছে। আমরা ইউজুয়ালি রিকমেন্ড করে থাকি মিনিমাম 10% উইথহেল্ড করার জন্য ফেডারেল ট্যাক্স। যদি সেটা হয়ে গিয়ে থাকে এবং আপনার যে বেবি আছে, ধরে নিচ্ছি বেবির বয়স 16 and below, আমার মনে হয় আপনি রিফান্ড পাবেন।
অনেক ধন্যবাদ আফরোজা মনির। আশা করি আপনার যেহেতু অসম্পূর্ণ প্রশ্নটি, সবকিছু তথ্য না জানলে তো জবাব দেওয়া যায় না, একটা হাইপোথেটিক্যালি জবাব দিলাম। যদি 1,10,000-এর মধ্যে যদি ইনকাম থাকে এবং বেবির বয়স যদি 16 বছরের নিচে থাকে তাহলে হয়তো পাবেন। জেনিভ হাসান তিনি বলছেন যে সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে টিপস কি স্কেজুয়াল সিতে কোয়ালিফাইড টিপস ডিডাকশন হিসেবে ডিডাকশন করা যাবে? না, জেনিভ হাসান ভাই, আপনি আমরা ইদানিং পাচ্ছি, স্পেশালি যারা ট্যাক্সি ড্রাইভার অথবা যারা উবার অ্যান্ড লিফট ড্রাইভার, ওনাদের যে ইয়ার এন্ড ট্যাক্স সামারি দেওয়া হচ্ছে, সেখানে টিপ ইনকামটা ডিক্লেয়ার করা হচ্ছে এবং সেই টিপ ইনকামটা আপনাকে ডিডাক্ট করতে হবে অ্যাবাভ দ্য লাইন। সেটা হচ্ছে আপনি অ্যাডিশনাল ডিডাকশনের জায়গায় গিয়ে, ধরেন আপনার ইনকাম $1,00,000, বেসড অন দ্যাট টিপ ইনকাম, এর মধ্যে 5,000 টিপ ইনকাম আছে, আপনি সেইভাবেই রেখে ফাইলটাকে সম্পূর্ণ করার পর আপনি যখন স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়ে এজিআই তে যাবেন, অ্যাডজাস্টেড গ্রস ইনকামে, অ্যাডজাস্টেড গ্রস ইনকাম থেকে আপনি পরবর্তীতে আপনার যদি 5,000 টিপ ইনকাম হয়ে থাকে, সেই 5,000 আপনি ডিডাক্ট করবেন। এইভাবেই এই ক্যালকুলেশন। অনেক ধন্যবাদ জেনিভ হাসান। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমরা যে আলোচনাটা করছিলাম যে ডিপেন্ডেন্টের প্যারেন্টসদেরকে আমরা কিভাবে দেখাবো, সেখান থেকে যদি আবার শুরু করি। জি, আমি বলছিলাম যে ডিপেন্ডেন্টদেরকে অবশ্যই আপনার সাথে থাকতে হবে, তাদের সাথে আপনার একটা সম্পর্ক থাকতে হবে, রিলেশনশিপ টেস্ট বলে একটা কথা আছে। দেন ইউএস সিটিজেন অথবা তাদেরকে রেসিডেন্ট হতে হবে এবং আমেরিকাতে মোর দেন 6 মান্থস থাকতে হবে। এবং এই যে বলছিলাম আপনার সাথে থাকতে হবে, শুধুমাত্র প্যারেন্টস এর ব্যাপারে এই রুলে একটু শিথিল আছে। সেটা হচ্ছে প্যারেন্টস যদি আপনার সাথে না থাকে, তারা যদি আলাদা অ্যাড্রেসে থাকে এবং তাদের লিভিং এক্সপেন্স মোর দেন 50% আপনি যদি বেয়ার করে থাকেন, আপনি সেই প্যারেন্টসদেরকে আপনার ডিপেন্ডেন্ট হিসেবে ক্লেম করতে পারবেন। আর যেই তথ্য অথবা ইনফরমেশন গুলো দরকার, সেগুলোর ব্যাপারে একটু বলি। অনেকেই আইপি পিন সম্পর্কে একটু ভুল তথ্য হয়তো আছে। অনেকে গত বছর আইপি পিন নিয়ে এসেছিল, ট্যাক্স ফাইল করে গেছে, এই বছরও যে উনার আইপি পিন দরকার হবে উনি কিন্তু এটা ধারণা করেননি এবং উনি মনে করেছে এটা গত বছর দিয়েছে, গত বছরই শেষ, এবছর লাগবে না হয়তো। আইপি পিন কিন্তু এক নাগারে 7-8 বছর আইআরএস ইস্যু করে থাকে। এটা শুধুমাত্র আইডেন্টিটি প্রোটেকশনের জন্য এবং আইপি পিন ওরা প্রত্যেককে জানুয়ারির প্রথম সপ্তাহে মেল করে থাকে। এখন কেউ যদি বলে যে আমি আইপি পিন পাই নাই, হতে পারে মেইল হয়তো মিসিং হয়েছে। মোস্ট ট্যাক্স পেয়ার জানুয়ারি 9-10 তারিখের দিকে এই আইপি পিনটা পেয়েছে। কিন্তু আপনার যদি অনলাইন অ্যাকাউন্ট করেন অথবা আপনার আইআরএস এর সাথে অনলাইন অ্যাকাউন্ট থাকে, আপনি কিন্তু সেখানে গিয়েও আপনার আইপি পিনটা রিট্রিভ করতে পারেন এবং এই আইপি পিন যদি আপনার সাথে না থাকে, আপনার ফাইলটা কিন্তু কোনোভাবেই সাবমিট করা সম্ভব হবে না। এটা ছিল বেসিক পার্সোনাল ইনফরমেশন। এর পরবর্তীতে যেই ইনফরমেশন গুলো দরকার হয়ে থাকে সেটা হচ্ছে ইনকাম ইনফরমেশন। একজন ক্লায়েন্ট সে তার সবগুলো W2, সবগুলো 1099 এবং আরো যদি অ্যাডিশনাল কোনো ইন্টারেস্ট ইনকাম থাকে অথবা 1099B থাকে, অর্থাৎ তার বাই অ্যান্ড সেল আছে, স্টকস, বন্ডস, মিউচুয়াল ফান্ডস অথবা অন্যান্য ক্ষেত্রে অথবা ক্রিপ্টোতে তার 1099B ইস্যু হওয়ার কথা, এগুলো কিন্তু অনেকেই এখনো পায়নি। 15ই ফেব্রুয়ারির মধ্যে এই 1099B গুলো ইস্যু হয়ে থাকে। অতএব যাদের 1099B অথবা ব্রোকারেজ অ্যাকাউন্ট আছে,
তারা যেন এখনো ট্যাক্স ফাইল না করে আনলেস সব ডকুমেন্ট গুলো হাতে না আসা পর্যন্ত। এবং 1099 এর ব্যাপারে যেমন বললাম, আরেকটা হচ্ছে যে মর্টগেজ যারা বাড়ি আছে মর্টগেজ পে করছে, ওনারা কিন্তু 1098 মর্টগেজ এই ডকুমেন্টটা পাবেন, যেখানে তাদের বাড়ির টোটাল মর্টগেজ ইন্টারেস্ট গত বছর 2025-এ কত দিয়েছেন, ওনারা প্রপার্টি ট্যাক্স কত দিয়েছেন, এবং বাড়িতে যদি হ্যাজার্ডাস ইন্স্যুরেন্স থেকে থাকে কত দিয়েছেন, সেই তথ্যগুলো থাকে। এবং এই বাড়িটা যদি রেন্টাল, পার্টলি রেন্টাল অথবা পুরাটাই যদি রেন্টাল হয়ে থাকে, এই তথ্যগুলো একান্ত দরকার, অথবা ওন ইউজ হোম হলেও দরকার। যেহেতু এবছর স্টেট অ্যান্ড লোকাল লোকাল ট্যাক্স ট্যাক্স ক্যাপটাকে বর্ধিত করে 10,000 থেকে 40,000 করা হয়েছে। অতএব আমরা ধরে নিচ্ছি এবছর লার্জ অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়ার্স তারা আইটেমাইজ ফাইল করবে, এই আইটেমাইজের সুযোগটা নেয়ার জন্য, স্পেশালি যাদের প্রপার্টি ট্যাক্স অনেক হাই, অথবা যারা মিড থেকে একটু হায়ার ইনকাম গ্রুপে আছে, যাদের স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স উইথহেল্ড বেশি হয়ে থাকে এবং মর্টগেজ ইন্টারেস্টও পে করছে, এবং সেই সাথে অ্যাডিশনালি কারো হয়তো চ্যারিটেবল ডোনেশনও থাকতে পারে। তো এগুলো নিয়ে মোটামুটি আইটেমাইজ ফাইল করে এবছর রিফান্ড অ্যামাউন্টটা বাড়বে আমরা এক্সপেক্ট করতেছি। সেই কারণেই আরো বেশি দরকার যারা বাড়ি ওন করে ওনারা যেন 1099 98 মর্টগেজ, হ্যাঁ, এই ডকুমেন্টটা অবশ্যই আনতে যেন না ভুল করে। তা আপনি আয়ের কথা বলছিলেন, আয়ের তথ্যের কথা বলছেন, এক্ষেত্রে যদি আপনাকে একটা প্রশ্ন করি যে যারা গিগ ওয়ার্কার বা ফ্রিল্যান্সারদের জন্য 1099 NEC যেটাকে আমরা বলি, কেন এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে, বা এক্ষেত্রে আপনার কি পরামর্শ আছে? সবচেয়ে বড় কথা, 1099 NEC আমাকে অ্যালাউ করে যে গিগ ওয়ার্কার অথবা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল উনার গ্রস রেভিনিউটা কত, অথবা উনারা উবার লিফটে যারা আছে তারা স্পেশালি নিয়ে আসে ইয়ার এন্ড ট্যাক্স সামারি, এবং ইয়ার এন্ড ট্যাক্স সামারিতে সেখানে পরিষ্কার বলা হয়ে থাকে উনি গ্রস কত রেভিনিউ আর্ন করেছেন উবার থেকে, এবং উবারে ওদের প্ল্যাটফর্ম ফি আছে, ওদের এয়ারপোর্ট অ্যান্ড সিটি ট্যাক্সেস আছে, সেলস ট্যাক্স আছে, টোলস পে করেছেন উনি। এই তথ্যগুলো ব্রেকডাউন করা থাকে, উবারেও থাকে, লিফটেও থাকে। এবং যারা ইয়েলো ক্যাবের সাথে আছে ওনারাও জানেন যে ওনারা একটা জিপিএস স্টেটমেন্ট নিয়ে আসেন, ইয়ার এন্ড ট্যাক্স স্টেটমেন্ট, এবং যেখানে ওনার গ্রস রেভিনিউ ক্রেডিট কার্ডে কত করেছেন এবং ক্যাশে কত করেছেন এবং ওনার টিপ ইনকাম কত, সেটা ওখানে উল্লেখ করা থাকে। আমি উবারের অনেকগুলো ফাইলে দেখলাম এবছর তারা টিপ ইনকামটাকে ডিক্লেয়ার করছে, মানে তাদের ড্রাইভার সারা বছর টোটাল কত টিপ আর্ন করেছে, টিপ ইনকাম করেছে, সেটা উল্লেখ করে দিচ্ছে। আর ইয়েলো ক্যাব ড্রাইভাররা তাদেরও টিপ ইনকাম, স্পেশালি ক্রেডিট কার্ডে যে টিপ ইনকামটা ওনারা আর্ন করে সেটা ডিক্লেয়ার করা থাকে, এবং ওনাদের যে এক্সপেন্সেস গুলো, স্টেট সারচার্জ, এমটিএ ট্যাক্স, কনজেশন সারচার্জ, টোলস, এবং এই খরচগুলো ওখানে ব্রেকডাউন করা থাকে, যেগুলো আমাদের জন্য সুবিধা হয় ওখান থেকে এই এক্সপেন্স গুলোকে পিক করার জন্য। এক্ষেত্রে আপনার কাছে আর একটি প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই যে ট্যাক্স পেয়ার বা যারা আমরা করদাতা আছি তাদের জীবন সঙ্গীর ব্যক্তিগত তথ্য, বা যদি আমরা বলি যে ফাইলিং স্ট্যাটাস নির্বাচন করার সময় কোন বিষয়গুলো মাথায় রাখা বেশি জরুরি, যে ম্যারিড ফাইলিং জয়েন্টলি অর সেপারেটলি, এই ক্ষেত্রে আপনি একটু যদি পরামর্শ দেন। ধন্যবাদ। ফাইলিং স্ট্যাটাস নিয়ে কথা বলতাম, ভালোই হয়েছে আপনি আমাকে সেই রেশটা ধরিয়ে দিলেন। ফাইলিং স্ট্যাটাস
very important in a tax file. পাঁচটা ফাইলিং স্ট্যাটাস আছে: সিঙ্গেল, ম্যারেড ফাইলিং জয়েন্ট, হেড অফ হাউসহোল্ড, ম্যারেড ফাইলিং সেপারেট এবং কোয়ালিফাইং উইডোয়ার। তো সিঙ্গেল যিনি এখনো বিয়ে টিয়ে করেননি অথবা বিয়ে করেছিলেন, ডিভোর্স হয়ে গেছে, কোনো ডিপেন্ডেন্ট নাই, কোয়ালিফাইং ডিপেন্ডেন্ট, তো উনি অবশ্যই সিঙ্গেল ফাইল করবেন। এটা খুব সাদামাটা। এবং ফাইলিং স্ট্যাটাস এবং যে স্ট্যান্ডার্ড ডিডাকশন, এটাকে আমরা লেম্যানস টার্মে বলে থাকি যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলতে মিন করছি যে ধরেন আপনার ইনকাম 50,000, আপনি সিঙ্গেল, সরকার বলছে অ্যাজ ইউ আর সিঙ্গেল, প্রথম 15,750-এর উপর আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না। বাকি যেই টাকাটা থেকে গেল আসেন সেটার উপরে 10 অথবা 12% রেটে আমরা ট্যাক্স আদায় করি। তো ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে এই ফাইলিং স্ট্যাটাস এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন। তো আপনারা যারাই যেই ডিডাকশন নিয়ে থাকেন, সিঙ্গেলটা হচ্ছে খুব সাদামাটা, এর পরবর্তীটা হচ্ছে ম্যারেড ফাইলিং জয়েন্ট। আচ্ছা, আপনি ম্যারেড ফাইলিং জয়েন্ট যেটা আমরা একটু পরে শুনি, দুইজন দর্শকের একটু প্রশ্ন নিয়ে নেই। একজন দর্শক প্রশ্ন করেছে যে আমার মামাতো ভাইকে ডিপেন্ডেন্ট দেখাতে পারবো কিনা, ওনার বয়স 31 বছর, কোনো ইনকাম নেই। ধন্যবাদ দর্শকের নামটা নেই। আপনার মামাতো ভাই আপনার কাজিন কিন্তু আপনারা দেখবেন যে কোনো রিলেশনশিপের আওতায় পড়ে না। অতএব আপনি আপনার মামাতো ভাইকে আপনার ডিপেন্ডেন্ট হিসাবে দেখাতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম যে তার লিভিং এক্সপেন্স মোর দেন 50% আপনাকে বেয়ার করতে হবে। আমি ধরে নিচ্ছি সেটাও বোধহয় আপনি করেন না এবং উনি আপনার সাথে থাকেন না। তো অতএব এই ডিপেন্ডেন্টটা গ্রাহ্য হবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ এম মিয়া তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে হোয়াট ইজ 1099B এক। 2 নম্বর যেটি উনি বলতে চাচ্ছেন যে আমার SSN মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বারে তার মোহাম্মদ মোর্শেদ মিয়া, কিন্তু দেখা যাচ্ছে যে ট্যাক্স ফাইল নামে তার মোহাম্মদ এম মিয়া। এখন কি করবেন উনি? মানে মোর্শেদ মিয়ার জায়গায় এম মিয়া লেখা আছে, কি করতে পারেন উনি? মিডল নেম। ধন্যবাদ মোর্শেদ ভাই। প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। 1099B উনি জানতে চেয়েছেন এটা কি। 1099B হচ্ছে যাদের ব্রোকারেজ অ্যাকাউন্ট আছে, অর্থাৎ যারা ইনভেস্টমেন্ট করেন, এটা ফাইডালিটিতে হতে পারে, ভ্যানগার্ডে হতে পারে, টিডি আমেরিট্রেডে হতে পারে, রবিনহুডে হতে পারে। আপনারা যারা বাই অ্যান্ড সেল করেন স্টকস, বন্ডস, মিউচুয়াল ফান্ডস অথবা ক্রিপ্টো অথবা ETF, আপনারা ইয়ার এন্ডে গিয়ে এই 1099Bটা পান এবং এখানে দেখানো হয় সারা বছরে আপনি কত লাভ করেছেন অথবা কত লস করেছেন, এবং লাভ এবং লসের দুটো হিসেব দেওয়া হয়। একটা হচ্ছে শর্ট টার্ম, মানে যেই স্টকস, বন্ডস অথবা মিউচুয়াল ফান্ডস গুলো আপনি লেস দেন 1 ইয়ারের মধ্যে বাই করেছেন এবং সেল করে দিয়েছেন। যেগুলো সেল করেছেন শুধুমাত্র তারই হিসাব কিন্তু এই 1099B-তে আসবে। আপনি কোন স্টকস, বন্ডস হয়তো কিনেছেন এবং আপনি হোল্ড করছেন, 2025-এ বিক্রি করেননি, সেটার হিসাব কিন্তু এই 1099B ফর্মে থাকবে না এবং আপনার ট্যাক্স ফাইলেও সেটার দরকার হবে না। এটা গেল 1099B। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তার সোশ্যাল সিকিউরিটি নাম্বারে আছে, নাম আছে ওখানে মোহাম্মদ মোর্শেদ মিয়া, বাট ট্যাক্স ফাইলে নাম আছে মোহাম্মদ এম মিয়া। এখন কি করবেন উনি? মোর্শেদ ভাই, আমি কিন্তু কোনো পার্থক্য দেখলাম না। আপনার নাম তো ঠিকই আছে। আমি যদি বলি আপনি মিডল ইনিশিয়ালটা লেখেন, আপনি নিশ্চয়ই মোর্শেদের জন্য এম লিখবেন। তো তাই লেখা হয়েছে মোহাম্মদ এম মিয়া আর মোহাম্মদ মোর্শেদ মিয়া
দুইটা তো ঠিকই আছে, আমি কোনো পার্থক্য দেখি নাই। অতএব এখানে আপনাকে কিছু করতে হবে না। অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোর্শেদ মিয়া আপনার প্রশ্নের জন্য। মুর্শিদা রহমান রিমা তিনি বলছেন, আমার ছেলে 24 বছর ওল্ড, লাইভ উইথ মি, মানে লিভস উইথ মি, অ্যান্ড আই অ্যাম বেয়ারিং হিজ এডুকেশন, লিভিং অল এক্সপেন্ডিচার্স। ক্যান আই শুড হিম মাই ডিপেন্ডেন্ট চাইল্ড? ধন্যবাদ মুর্শিদা রিমা। রহমান। জি, আপনার ছেলেকে অবশ্যই আপনি আপনার ডিপেন্ডেন্ট ক্লেম করবেন, 24 বছর। যেহেতু সে আপনার সাথে থাকে এবং তার সকল এক্সপেন্স, ইভেন এডুকেশন এক্সপেন্সও আপনি বিয়ার করছেন, তো অবশ্যই সে আপনার একজন ডিপেন্ডেন্ট এবং সে আপনার ফাইলে থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ মুর্শিদা রহমান রিমা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জনাব পারভেজ কাজী, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে ম্যারেট ফাইলিং জয়েন্টলি নিয়ে আমরা আটকিয়ে দিয়েছিলাম আপনাকে, আপনার সেখানে কি কি ভুল করি বা কি করি সেটা নিয়ে যদি একটু বলেন আবার। ম্যারেট ফাইলিং জয়েন্ট, সাধারণত আমি বলে থাকি রুল অফ থাম, ইফ ইউ লিভ টুগেদার ইউ শুড ফাইল টুগেদার। আপনার যদি একসাথে থাকেন এবং আপনাদের চাইল্ড আছে, আপনারা দুজনেই আর্ন করছেন অথবা একজন আর্ন করছেন, একজন হাউস ওয়াইফ, ইউ শুড ফাইল টুগেদার। আপনার ফাইলিং স্ট্যাটাস হতে হবে ম্যারেট ফাইলিং জয়েন্ট। অনেক সময় ম্যারেট ফাইলিং সেপারেট করতে হয় এবং সেটা লিগালি করা যায়। আপনি যদি ম্যারেট ফাইলিং সেপারেট করেন, ধরেন অনেক সময় দেখা গেছে কোনো একজন স্পাউজের হয়তো স্টুডেন্ট লোন বাকি রয়ে গেছে অনেক, এবং যে কোনো সময় স্টুডেন্ট লোন বাকি পড়ে থাকার কারণে তার ফাইলে যদি রিফান্ড থাকে, সেই রিফান্ডটাকে ধরে নেয় আইআরএস এবং সেটা স্টুডেন্ট লোনে যে অংশটা বাকি রয়ে গেছে, দেনা রয়ে গেছে, সেখানে এটা পাঠিয়ে দেয় অথবা সেটাকে যতখানি সম্ভব শোধ করার চেষ্টা করে। এতে একজন স্পাউস ইনজিওর্ড হয়, যে লোন ও করে না তার রিফান্ডও তো আছে, কিন্তু সেই রিফান্ডটা সে পেল না জয়েন্ট ফাইল করার কারণে। এরকম নানা সিচুয়েশনে ম্যারেট ফাইলিং সেপারেট অনেক সময় বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় এবং আমরাও পরামর্শ দিয়ে থাকি ফাইল করার জন্য, কিন্তু মূলত উচিত হবে ফাইলিংটা জয়েন্ট হতে হবে, ম্যারেট ফাইলিং জয়েন্ট। আমাদের কমিউনিটিতে আমরা একটা প্রায়শই দেখে থাকি যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ লিভিং টুগেদার, তাদের হয়তো 3টা বাচ্চা, একজন 2 বাচ্চাকে নিয়ে আলাদা ফাইল করছেন, আরেকজন এক চাইল্ডকে নিয়ে আলাদা ফাইল করছেন এবং তারা ফাইলিং স্ট্যাটাস দেখাচ্ছেন হেড অফ হাউস হোল্ড। এটা কিন্তু একান্তই ভুল, এটা কোনোভাবেই কাম্য নয়। এটা যারা আপনারা করছেন, আপনারা এটাকে বন্ধ করতে হবে, এটা করা উচিত নয়, এটা কমপ্লিটলি বেআইনি। আপনি হেড অফ হাউস হোল্ড তখনই করতে পারবেন, ধরেন ইউ ডোন্ট লিভ টুগেদার, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আপনাদের মধ্যে অনেক দিন ধরে বনিবনা নাই, ইউ আর ইন এ মিডল অফ এ ডিভোর্স, এবং সেই ডিভোর্সের সূত্র ধরেই আপনারা আলাদা হয়ে গেছেন এবং মোর দেন 6 মান্থ গত বছর আপনারা একসাথে থাকেননি, এবং আপনারা যে যাকে নিয়ে, ধরেন 2 বাচ্চা, এক মা হয়তো 2 বাচ্চাকে নিয়ে রয়ে গেছে, শি শুড ফাইল হেড অফ হাউস হোল্ড, আর বাবা যার সাথে হয়তো কোনো চাইল্ড নেই তিনি ফাইল করবেন ম্যারেট ফাইলিং সেপারেট। কিন্তু উনি সিঙ্গেল ফাইল করবেন না, যেহেতু উনি এখনো সিঙ্গেল নন। হ্যাঁ, ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর উনি সিঙ্গেল ফাইল করতে পারবেন, কিন্তু তার আগে নয়। আর একসাথে থেকে আলাদা আলাদা ফাইল করা, আর্নড ইনকাম ক্রেডিট বেশি পাওয়ার জন্য, এটা একান্তই অবৈধ, এটা কোনোভাবেই করা উচিত নয়, এবং আপনারা যেন এই
ট্র্যাপে না পড়েন, ওর জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে একটু সাবধান করে দিচ্ছি। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধার সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হবে। আরও দুই একটা প্রশ্ন ছিল, যেমন আমরা চ্যারিটেবল ডোনেশনের ক্ষেত্রে কি ভুল করে থাকি, বা এডুকেটর এক্সপেন্সের ক্ষেত্রে ক্লেম করতে পারি কিনা, বা সেখানে কি সাধারণ ভুলগুলো করে থাকি, এগুলোর আজকে আলোচনা করতে পারছি না। অন্যদিন নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। জনাব পারভেজ কাজী, আপনি অনেক ব্যস্ত মানুষ, সেটা প্রথমেও বলেছি। সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ ভুলগুলো আপনি ধরিয়ে দিয়েছেন। কারণ আমরা বারবারই বলছি যে এবার আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি যেমন রিফান্ড পাবো, তেমনি ভুলও আমরা বেশি করছি, যে ভুলের কারণে হয়তো আমাদের এই রিফান্ডগুলো অনেক ক্ষেত্রে আটকে যাবে অনেকেরই। সুতরাং আপনার এই আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই যে সাধারণ যে ভুলগুলো আপনি দেখছেন সেগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আপনার এই আলোচনার জন্য আপনার প্রতি আমরা ঋদ্ধ প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর অগণিত দর্শক শ্রোতা যারা আমাকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই অনুষ্ঠানে যে আমাদের দু একটি ভুল তথ্য কিংবা সামান্য অমনোযোগিতার কারণে যে আমরা হাজার হাজার ডলার রিফান্ডটা থেকে বঞ্চিত হচ্ছি, সেটা আমরা বিস্তারিত কথা তুলে ধরেছি। এবং আবারও বলছি যে আমেরিকার ইতিহাসে যেহেতু এবার সবচেয়ে বেশি আমরা রিফান্ড পেতে চলেছি বা পাচ্ছি বা পেতে যাচ্ছি, সুতরাং ছোটোখাটো ভুলের কারণে এবং এই যে এবারকার যে ট্যাক্স ফর্মে নানান পরিবর্তনগুলো এসছে, ক্রিটিক্যাল কোনো বিষয়গুলো আসছে, বুঝতে টুঝতে একটু আমাদের সমস্যা হচ্ছে। সুতরাং আমরা একজন ভালো ট্যাক্স প্রিপেয়ারের কাছে যাব এবং বিষয়গুলো সবাই যাতে আমরা, এবং যে ডকুমেন্টস কথাগুলো বলা হলো এবং যে ত্রুটি বিচ্যুতির কথা বলা হলো, এগুলো যেন আমরা সংশোধন করে আমাদের ট্যাক্স ফাইলটা করি এবং সর্বোচ্চ এবার ইতিহাসের যে সবচেয়ে বেশি রিফান্ড পাচ্ছি সেটা আমার ঘরে নিয়ে আসতে পারি। নিশ্চয়ই সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।